আমাদের শেষ ক্লাসে আমরা বোরের থিওরি অ্যাপ্লাই করে বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার যে সমীকরণ সেটা বার করেছিলাম। তোমাদের মনে থাকতে পারে সেটা বেরিয়েছিল আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। তারপরে আমরা দেখিয়েছিলাম 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের সাথে 5 নম্বর অরবিটের যে রেডিয়াস তার কি সম্পর্ক, হাইড্রোজেনের ফার্স্ট অরবিট আর হিলিয়ামের ফার্স্ট অরবিটের যে রেডিয়াস তার মধ্যে কি সম্পর্ক, এই সমস্ত কথা আমাদের ডিসকাশনের মধ্যে এসেছে। আজকে আমরা প্রথম যেটা বিবেচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি। ইলেকট্রন যখন কোনো অরবিট ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে তখন তার গতিবেগ কি হতে পারে সেই সম্পর্কিত কোনো ইকুয়েশন আছে কি নেই সেইটা জানা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আজকে প্রথম মুখ্য বিষয় ডিটারমিনেশন অফ ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন nth অরবিট। অর্থাৎ একটা ইলেকট্রন ধরা যাক n-তম কক্ষপথে ঘুরছে, তাহলে তার ভেলোসিটি কত হতে পারে। বোরের যে পস্টুলেট যা তোমরা জানো পড়েছ, তাতে একটা কথা বলা আছে mvr ইকুয়াল টু n ইন্টু h বাই 2 পাই। ঠিক কিনা? যে স্টেশনারি অরবিট কারা হবে না, যে অরবিটগুলো ধরে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h বাই 2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল। তাহলে mvr ইকুয়াল টু n ইন্টু h বাই 2 পাই, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা h বাই 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল, বাংলায় বলতে গেলে সরল গুণিতক। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। v সমান কি হলো, v ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই mr। ঠিক আছে, এই আরটা হচ্ছে রেডিয়াস। এখন আর এর ভ্যালু কি, আর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। আর এর ভ্যালুটা আমরা ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। ভি ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই এম ইন্টু আর, আর এর জায়গায় এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। আর এর মানটা বসিয়ে দিলাম, পুটিং দি ভ্যালু অফ আর, আর এর মান বসাইয়া পাই, পুটিং দি ভ্যালু অফ আর, আর এর মান বসাইয়া পাই। ঠিক আছে, এই তাহলে ভেলোসিটি কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু এনএইচ ওপরে চলে গেল ইন্টু 2 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড ডিভাইডেড বাই 2 পাই এম ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো একটা করে এনএইচ কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, একটা পাই কেটে যাচ্ছে, এম কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কি, উপরে পড়ে থাকছে পাই পড়ে থাকছে, তাই না? তা পাই পড়ে থাকছে পাই স্কোয়ার জেড বাই নিচে পড়ে থাকছে এনএইচ। ভালো করে দেখে নাও। আচ্ছা, এটা দেখলে আমাদের কিন্তু এখানে একটা ছোট ভুল হয়ে গেছে। হ্যাঁ,
ভুলের জায়গাটা অন্য কিছু না, এই আর এর মানটা, আর এর এক্সপ্রেশনে এখানে কিন্তু 2π² m² যেটা 4π m² ডিভাইডেড বাই 4π² m²z, তাহলে এখানেও 4 থাকবে, এখানে 4 থাকবে। এই একটা ছোট ভুল হয়ে গেছে, বুঝেছ? তাহলে কেটে 2 থাকবে, 2π²z/nh। এটা হচ্ছে vn, অর্থাৎ n-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ হচ্ছে 2π² ডিভাইডেড বাই nh। বোঝা যাচ্ছে? ভেলোসিটি, n-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। এখানে ভেরিয়েবল কে দেখো, পাই, এটা তো নিশ্চয়ই কনস্ট্যান্ট, 22/7। এই ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল হচ্ছে এন আর জেড, অর্থাৎ অ্যাটম পাল্টে গেলে জেড এর মান পাল্টায়। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1, হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান 2। আবার কক্ষপথ পাল্টালে এন এর মান পাল্টায়। ঠিক আছে, 1 নম্বর অরবিট না 2 নম্বর অরবিট না 3 নম্বর অরবিট, তার উপর এন এর মান ডিপেন্ড করছে। ধরো হাইড্রোজেন পরমাণু দিয়ে যদি বিচার করি, ফর হাইড্রোজেন অ্যাটম, ফর H atom, Z equal to 1, তাহলে v1 আমাদের ভেলোসিটি ইন ফার্স্ট অরবিট। প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন ফার্স্ট অরবিট, সমান কি হবে? 2π² ডিভাইডেড বাই h। কারণ z ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1। যদি v2 বের করতে চাই, ভেলোসিটি ইন সেকেন্ড অরবিট, তাহলে v2 ইকুয়াল টু 2π² বাই 2h। কারণ এখানে n ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 1। v3 হচ্ছে 2π² বাই 3h, তাই না? এখন 2π² বাই h, এই ভ্যালুটা তো v1, দিস ভ্যালু ইজ v1, তাহলে বলতে পারি v1 বাই 3। তাহলে n-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট, vn ইকুয়াল টু v1 বাই n। ঠিক আছে, এইটা মনে রাখার চেষ্টা করবে। আমরা একটা ছোট ভুল করে ফেলেছিলাম হিসাবের শুরুতে। আর এর ভ্যালু হচ্ছে 4πn²h² ডিভাইডেড বাই 4πr² m²z। এরপর আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি বের করতে যাচ্ছি। আমরা পি বের করলাম, ইলেকট্রনের ভেলোসিটি, n-তম কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের গতিবেগ। নাও উই ওয়ান্ট টু ডিটারমাইন the energy of an electron which is revolving round the nucleus in nth orbit. n-তম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ শক্তি নির্ণয়। Determination of energy of an electron
which is revolving around the nucleus through nth orbit. হ্যাঁ, আমরা শক্তি বের করতে চাইছি n-তম কক্ষপথে পরিভ্রমণরত ইলেকট্রনের শক্তি। এই ধরো নিউক্লিয়াস, r ব্যাসার্ধের কক্ষপথ, এই কক্ষপথ ধরে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এই ঘূর্ণায়মান ইলেকট্রনের এনার্জি আমরা বের করতে চলেছি। তো ইলেকট্রনের এনার্জি, টোটাল এনার্জি অফ ইলেকট্রনের মোট শক্তি, টোটাল এনার্জি of an electron, টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রনের মোট শক্তি মানে কি? কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, প্লাস potential energy of the electron, ইলেকট্রনের স্থিতিশক্তি এবং গতিশক্তি এই দুটো যোগফলে তো মোট শক্তি হবে। এবার দেখো কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত? গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, সেটা হচ্ছে হাফ mv স্কয়ার। এটা একদম তোমার ফর্মুলার মতো, হাফ mv স্কয়ার তোমরা পড়েছো। m হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, v হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। নাও হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন? Potential energy of electron, স্থিতি শক্তিটা কি করে বার করব? n-তম কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে, তার কাইনেটিক এনার্জি আমরা বলছি হাফ mv স্কয়ার। বাট হোয়াট অ্যাবাউট ইটস পোটেনশিয়াল এনার্জি? এর স্থিতিশক্তি কি? এর স্থিতিশক্তি নির্ণয় করতে গেলে তোমাকে একটু ফিজিক্স, পদার্থবিদ্যার আশ্রয় নিতে হবে। কোনো একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে n-তম কক্ষপথে আনতে যে কাজ সম্পন্ন করতে হয় সেটাই হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি। ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, অসীম দূরত্বে থাকা মানে কি? নিউক্লিয়াসের কোনো এফেক্টই ইলেকট্রনের উপর পড়ছে না, এরকম একটা ডিস্টেন্স যদি ইলেকট্রনটা মেনটেন করে নিউক্লিয়াস থেকে, তাহলে সেই ডিস্টেন্সে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি 0 ধরা হয়। ফিজিক্সের ক্লাসে মাস্টারমশাইরা নিশ্চয়ই এ নিয়ে আরও আলোচনা করবেন ডিটেলে, আমরা খালি প্রয়োগটুকু করছি। এইবার এই n-তম কক্ষপথে ইলেকট্রনটাকে আমি নিয়ে আসছি, ওই ধরা যাক ইনফাইনাইট ডিস্টেন্স আছে। এখান থেকে ইলেকট্রনটাকে এই পয়েন্টে আনতে গেলে আমাকে যে কাজ করতে হবে, ওয়ার্ক ডান বাই মি, কিসের কারণে ওয়ার্ক ডান? এই ইলেকট্রনটাকে টেনে আনতে হবে এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এখানে n-তম কক্ষপথে। তাহলে যে কাজ হবে সেটাই হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি। এখন প্র্যাকটিক্যালি এখানে আমাকে কোনো কাজ করতে হয় না। কেন কাজ করতে হয় না? কারণ ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, ঋণাত্মক আধান যুক্ত কণা।
আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড একটা জিনিস। সুতরাং ইলেকট্রন যত নিউক্লিয়াসের দিকে এগোবে, অসীম দূরত্বে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে না, কিন্তু সে যত নিউক্লিয়াসের দিকে এগোবে নিউক্লিয়াস তত তাকে অ্যাট্রাক্ট করতে থাকবে, প্রথমে আস্তে তারপর বেশি, এবং ইলেকট্রনটা সেই অ্যাট্রাকশনের প্রভাবেই নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে। তাহলে আমাকে বাস্তবিক কোনো কাজ করতে হচ্ছে না, আমাকে নিউক্লিয়াস নিজেই আকর্ষণ করে ইলেকট্রনটাকে টেকে নিচ্ছে। এইবার এই আকর্ষণ বলের মান কত? যদি এই অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, ইফ দ্য অ্যাটমিক নাম্বার বি জেড, তাহলে নিউক্লিয়ার চার্জ, এটাকে আমরা জেড ইন্টু ই ধরতে পারি। ধরা কিছু না, একটা ইলেকট্রনের চার্জ ই হলে নিউক্লিয়ার চার্জ জেড ই হবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস অন দ্য ইলেকট্রন, force of attraction of the nucleus, force of attraction of the nucleus on the electron, ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি দাঁড়াবে? তোমরা কুলম্বের ফোর্স সূত্র জানো, জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার। এই রেডিয়াসটা যদি আর হয়, তাহলে ইলেকট্রনটা যখন এখানে ঘুরবে তখন তাকে এই বল দিয়ে সে আকর্ষণ করবে, ঠিক আছে? কিন্তু সব সময় তো আর ছিল না, একটা সময় তো ইনফিনিটি ছিল। তাহলে ইনফিনিটি স্কোয়ার থেকে আস্তে আস্তে আরে আসছে। তো এই ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি বিচার করি কি করে? দেখো, পোটেনশিয়াল এনার্জি আমরা বের করি, এটার ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন তো তোমরা এখনো শেখোনি, তারপর এটা আবার ডেফিনিট ইন্টিগ্রাল। আপাতত একটু মুখস্থের মতো করে রাখো, হ্যাঁ? একটু একটু করে ওই ইনফিনিটি ডিস্টেন্স থেকে ওকে আর ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে আসছে। প্রতি পদক্ষেপে কিছুটা কিছুটা করে কাজ হচ্ছে। ইন্টিগ্রেশন, এই চিহ্নটার অর্থ হচ্ছে ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট মানে জোড়া দেয়া, যোগ করা। তো এই যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আর ব্যাসার্ধের, আর রেডিয়াসের অরবিটে আসছে, প্রতিটা পদক্ষেপে সে ছোট 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 করে কাজ করতে 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 আসছে। সেই সামগ্রিক কাজের যোগফলটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কোন ডিস্টেন্স থেকে? ইনফিনিটি থেকে আর। এবং এটা খুব সহজ ইন্টিগ্রাল, মাইনাস জেডি স্কোয়ার বাই আর। এর রেজাল্টটা দাঁড়াবে মাইনাস জেডি স্কোয়ার বাই আর। তোমরা নিশ্চয়ই একটা সময় ইন্টিগ্রেশন শিখবে এবং দেখবে এটা এটা এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন বলে এটাকে, এবং এটা খুব এলিমেন্টারি ইন্টিগ্রেশন, খুব জটিল কুটিল কিছু নয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি হলো জেডি স্কোয়ার বাই আর, আর কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার হাফ এমভি স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি কি দাঁড়াবে? টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন, total energy of the electron সমান হচ্ছে হাফ এমজি স্কোয়ার প্লাস মাইনাস অফ জেডি স্কোয়ার বাই আর। এবার দুটোকে যদি এক জায়গায় এনে ফেলতে না পারি তাহলে তো আমি যোগ করতে পারবো না। তো আমরা আগের দিনই রেডিয়াস বার করার সময় একটা ইকুয়েশন পেয়েছিলাম যে নিউক্লিয়াস কি বল দিয়ে ইলেকট্রনকে তার দিকে আকর্ষণ করে, না জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, এবং সেটা এমভি স্কোয়ার বাই আর এই ফোর্সের সাথে সমান। যে বলছিলাম না, আমরা ইলেকট্রন যখন সার্কুলার পাথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে তখন সবসময় ট্যানজেনশিয়ালি একটা ফোর্স, স্পর্শক বরাবর একটা বল বাইরের দিকে কাজ করে, বাইরের দিকে ক্রিয়াশীল থাকে, সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। ইলেকট্রনটা যখন ঘুরছে তখন এই দুটো ফোর্স একটা আর একটাকে ব্যালেন্স করে। তাহলে
কাটাকুটি করে আমরা যেটা পাচ্ছি mv স্কোয়ার সমান zd স্কোয়ার বাই r, और हाफ mv स्क्वायर समान zd स्क्वायर बाय 2r। ক্লিয়ার হলো? তাহলে দেখো হাফ mv স্কয়ার কে আমরা এই ফরম্যাটটাই নিয়ে আসতে পারলাম। তাহলে টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন কি দাঁড়ালো? টোটাল এনার্জি হচ্ছে zd স্কয়ার বাই 2r মাইনাস zd স্কয়ার বাই r। 2r চলে এলো zd স্কয়ার মাইনাস 2 ইন্টু zd স্কয়ার মাইনাস zd স্কয়ার বাই 2r। ঠিক আছে, তাহলে আমরা একটা এনার্জির এক্সপ্রেশন পেলাম, কিন্তু সেটা কিসের মাধ্যমে পেলাম? সেটা r এর মাধ্যমে পেলাম। নাও পুটিং দি ভ্যালু অফ r, টোটাল এনার্জি সমান মাইনাস zd স্কয়ার বাই 2r। ঠিক আছে, r এর ভ্যালু বসিয়ে দাও, zd স্কয়ার বাই 2 ইন্টু, এবার আর এর ভ্যালু ভুল করলে চলবে না, n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার z, আর এর ভ্যালু। ঠিক আছে, এবার সিম্পলিফাই করো, বারবার মুছে মুছে করতে হচ্ছে। সিম্পলিফাই করো, এটা দেখো একটা 2 কেটে গেল, মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই m স্কয়ার h স্কয়ার। এইটা তুমি কি পেলে? এইটা হচ্ছে n তম কক্ষপথে পরিভ্রমণরত ইলেকট্রনের শক্তি পেলে। এই শক্তির আগে একটা মাইনাস এক্সপ্রেশন আছে। মাইনাস শব্দটার অর্থ হচ্ছে যত ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকবে তত তার এনার্জি কম হবে, যত সে নিউক্লিয়াস থেকে দূরে সরে যেতে থাকবে তত তার এনার্জি বাড়বে। এইটা বোঝানোর জন্য মাইনাস। আসলে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্সে থাকে তখন তার এনার্জিকে আর কি মোটের ওপর শূন্য ধরা হয়। এবার আস্তে আস্তে ইলেকট্রনটা যত নিউক্লিয়াসের দিকে অগ্রসর হয়, নিউক্লিয়াস তাকে আকর্ষণ করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে যেমন আকর্ষণ করে সেই হিসাবে, ফলে ইলেকট্রনটা আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে আসে, একটা স্থায়িত্ব বোধ হয়। একটা নেগেটিভ চার্জ একা একা পড়ে আছে একটা জায়গাতে, সেটা একটা ইনসিকিউর ব্যাপার। সে যত নিউক্লিয়াসের কাছে আসবে, নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তত তার স্টেবিলিটি বৃদ্ধি পায়, এবং যত স্টেবিলিটি বাড়ে তত সে এনার্জি তার থেকে কমে যায়। সেই কমে যায় বা সেই এনার্জি ছেড়ে দেয়, ফলে তার এনার্জিটা কমতে থাকে। এনতম কক্ষপথে আসার সময় সে এতটা এনার্জি ছেড়ে দেয়। তুমি এটা ম্যাথমেটিক্যালিও বুঝতে পারো। ধরো এন এর মান 1 বসাচ্ছি আমি, তার মানে 1 নম্বর কক্ষপথের কথা বলছি। সেখানে এনার্জি কত? E1 সমান মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই h স্কয়ার। সে এই ভ্যালুটা এলো x, এই ভ্যালুটা কত হলো? x। E2 2 নম্বর কক্ষপথ, n এর ভ্যালু হচ্ছে 2, মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার h স্কয়ার, তার মানে মাইনাস x বাই 4। ধরো n ইকুয়াল টু 3 বসালাম, তাহলে 3 নম্বর কক্ষপথ সমান হচ্ছে মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার h স্কয়ার
সমান হচ্ছে -x/9। এবার তুমি বলো তো কোন সংখ্যাটা বড়? দেখো আমরা অবশ্যই যদি আমি নাম্বারের ডায়াগ্রাম আঁকি, হ্যাঁ, -4, -3, -2, -1, 0, +1, +2, +3, এদিক থেকে এদিকে গেলে আমরা বলি নাম্বার বাড়ছে। তার মানে +1 এর চাইতে +2 বড়, +2 এর চাইতে +3 বড়, +3 এর চাইতে +4 বড়। সেই যুক্তিতেই -4 এর চেয়ে কিন্তু -3 বড়, -3 এর চাইতে -2 বড়, তার চাইতে -1 বড়। তুমি এখানে দেখো, এখানে এটা হচ্ছে শুধু x লিখে রেখেছি, মাইনাস হবে, মাইনাস টার্মটা তো রয়েছে, -x তার চাইতে -x/4 বড়। x কে 4 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই x এর থেকে ছোট, তাই না? নাম্বার হিসাবে ছোট, কিন্তু আগে একটা মাইনাস আছে। এই যে আমরা বলছি -4 ইজ লেস দ্যান -3, তাহলে -x ইজ লেস দ্যান -x/4, -x/4 ইজ লেস দ্যান -x/9। বুঝতে যতবারে তুমি যত নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছ, 1 নম্বর কক্ষপথটা তো সবচেয়ে কাছে, 2 নম্বর কক্ষপথটা তার চেয়ে দূরে, 3টা আরো দূরে, 4টা আরো দূরে, তাহলে যত তুমি দূরে যাবে ইলেকট্রনের শক্তি কিন্তু তত বাড়বে। পরিষ্কার? তাহলে নেগেটিভ সাইনটা যদি না আসতো তাহলে আমি সেটা এস্টাবলিশ করতে পারতাম না। তাহলে x তো বড় হয়ে যেত x/4 এর চাইতে, x/4 বড় হয়ে যেত x/9 এর চাইতে। তার মানে কি বোঝাতো? যত তুমি নিউক্লিয়াসের কাছে থাকবে তত তোমার শক্তি বেশি হবে, কিন্তু বাস্তবে তো তা হয় না। নিউক্লিয়াসের কাছে আছে মানে কি, সবচেয়ে বেশি বল দ্বারা আকর্ষিত হচ্ছে, তার মানে তার স্থায়িত্ব সবচেয়ে বেশি। ওই ইলেকট্রনটাকে ফ্রি করতে গেলে আমাকে অনেক বেশি শক্তি খরচ করতে হবে। যত আমি দূরে যাব তত ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, মানে ইলেকট্রনটাকে সহজেই মুক্ত করা যাবে। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে যত আছে তত সে স্থায়ী অবস্থায় আছে, দূরে চলে গেলে অস্থায়ী। অস্থায়ী হলেই, যে জিনিস অস্থায়ী তার শক্তি বেশি, যে যত স্থায়ী তার শক্তি তত কম। তাহলে নিউক্লিয়াসের কাছে যখন ইলেকট্রন থাকে তার এনার্জি কম। এই মাইনাস সাইনটা সেই এসছে সেই কারণে, এনার্জিটাকে ঠিক ঠিক বোঝবার জন্য। পরিষ্কার? এইটা একটা দিক। আর একটা দিক তোমরা দেখো, যেটা কিছুটা এর মধ্যেও পাবে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে ভেরিয়েবল কে, এই যে এনার্জি টার্মে E = -2π² m e⁴ z² n²h²। এখানে ভ্যারিয়েবল কে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে n, আর ভ্যারিয়েবল কে, ভ্যারিয়েবল হচ্ছে z। ঠিক আছে? তা ধরো আমি যদি একটা নির্দিষ্ট অ্যাটম নিই, সে হাইড্রোজেন অ্যাটম, তাহলে z এর মান 1 ফর হাইড্রোজেন, z = 1। তাহলে ফার্স্ট অরবিটের এনার্জি কত? E1 সমান -2π² m e⁴, z তো 1ই আছে, ডিভাইডেড বাই 1² h² সমান ওই আগের মতো h ধরে নিচ্ছি। E2 সমান -2π² m e⁴ বাই 2² × h²। এটা আবারও ভুল করছি, এটা -x হবে, -x/4। এই আগে যে হিসাবগুলো করছিলাম, E3 এটা -2π² m e⁴। জেডটা বসাচ্ছি না কারণ জেড এর ভ্যালু 1 বাই 3² h², তার মানে -x/9। আমি যদি n তম কক্ষপথের এনার্জি বার করতে চাই, En, তাহলে কি হবে? E1 বাই n²। অবশ্যই আগে একটা মাইনাস থাকবে। ঠিক আছে? এরকম করে
আমরা যখন অঙ্ক টঙ্ক করবো, বিভিন্ন অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে, তখন এই ফর্মুলাগুলো যদি ঠিক ঠিক করে মাথায় রাখতে পারি, তাহলে পরে অনেক সহজে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। তা আজকের আলোচনা এইটুকু থাকলো। এর পরের ক্লাসে আমরা আবার আলোচনা এগোবো।